সুপ্রিয় শিক্ষার্থী, আমি খন্দকার মোহাম্মদ শাহ আলম ফিজিক্স শিখি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করব ভেক্টর অধ্যায়ের ৮ম লেকচারের ক্লাস শুরু করব এবং আজকের আমাদের টপিকস হচ্ছে স্কেলার গুণন এবং ভেক্টর গুণন সংক্রান্ত যে সূত্রগুলো আমরা ৭ম লেকচারে শিখেছিলাম সেগুলো দিয়ে যত রকম অঙ্ক করা যায় এই অঙ্কগুলোকে আমি তোমাদেরকে একটি বিশেষ প্রক্রিয়ায় শেখাবো। একটি চিত্র থেকে 3টা ভেক্টর নিয়ে সেই ভেক্টর থেকে আমরা 35টি ছোট ছোট প্রশ্ন সলভ করব, একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। চলো কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে 35টি ছোট ছোট ম্যাথ সলভ করার মধ্য দিয়ে স্কেলার গুণন এবং ভেক্টর গুণনের বেসিক জায়গাটা ক্লিয়ার করব এবং 10 নম্বর লেকচারে গিয়ে আমরা একটু বিশ্লেষণমূলক জায়গাতে যাব এই স্কেলার গুণন ভেক্টর গুণন বিষয়ে। সো প্রথমত এই 35টা প্রশ্নের জন্য দেখো, আমি ধরো একটা চিত্র দিয়ে তোমাকে বোঝাচ্ছি। আমরা এখানে 3টা ভেক্টর দেখতে পাচ্ছি, এ বি এবং সি, কিন্তু আমি তোমাকে এখানে ভেক্টর ফর্মে দেইনি। আমি এখানে দিয়েছি হচ্ছে স্থানাঙ্ক দিয়ে দিয়েছি যে এ বিন্দুটার এটা যে অবস্থান ভেক্টর, তো এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 3, 1, 2, বি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 1, -3, 4 এবং সি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2, 2, 3। তো আমাদেরকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এখান থেকে কত রকম প্রশ্ন করা যেতে পারে। আমি প্রশ্ন রিপিট করব না, আমি শুধু বেসিক জায়গাগুলো, আমরা বেসিক যে প্রশ্নগুলো করতে পারি, তো আমি তোমাদের এই ধারাবাহিকভাবে 1 থেকে 35 পর্যন্ত ছোট ছোট অঙ্কের মধ্য দিয়ে স্কেলার গুণন এবং ভেক্টর গুণন জায়গাটা আলোচনা করব। প্রথমেই আমরা একটু জেনে নেই যে বেসিকটা আমাদের ক্লিয়ার করা দরকার, যে একটা স্থানাঙ্ক দেওয়া থাকলে সেই স্থানাঙ্ক থেকে কোনো একটা ভেক্টর আমরা কিভাবে আইজেকের মাধ্যমে প্রকাশ করব এবং এই ভেক্টরটার মান কিভাবে বের করব, এই জায়গাটা আমরা প্রথমে আগে একটু তোমাদের শিখে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম যে বিন্দুটা ছিল সেটা হচ্ছে এ বিন্দু। ধরো এখানে একটা মাসি আছে, এই এ বিন্দুতে আমরা একটা বিন্দু হিসাবে চিন্তা করব এটাকে একটা বিন্দু। তো সেই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে কত? 3, 1, 2। তো 3, 1, 2 যদি হয় তার স্থানাঙ্ক, এটাকে আমরা দেখো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে আমি এই যে অবস্থান ভেক্টরটা, আমরা অবস্থান ভেক্টরের সংজ্ঞা দিয়েছিলাম যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে কোনো একটি বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, এটাই তো আমাদের এই ভেক্টর, তাই না? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে এই যে ভেক্টরটা, যেটার স্থানাঙ্ক হচ্ছে 3, 1, 2। সো এই ভেক্টরটাই কিন্তু হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। এখন এই ভেক্টরকে কিন্তু আমরা 3টা ভেক্টরের সমষ্টি রূপে লিখতে পারি। এই জায়গাটা তোমাকে বুঝতে হবে। এই ভেক্টরটাকে আমরা 3টা ভেক্টরের সমষ্টি রূপে লিখতে পারি। কি কি দেখো, আমরা প্রথমে মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে আমি এই বিন্দু পর্যন্ত যাওয়ার জন্য আমাকে যতটুকু যেতে হয়, কতটুকু যেতে হবে, যে স্থানাঙ্ক দেওয়া আছে দেখো 3 একক, 1, 2, 3। তাহলে এখান থেকে 3 একক। তাহলে এই 3 একক যদি আমি যাই, তাহলে এই যে মূল বিন্দু থেকে এই পর্যন্ত এটা একটা ভেক্টর তৈরি হচ্ছে। এই ভেক্টরটা কত? 3i। আই কেন? এক্স অক্ষের দিকে একক ভেক্টর। 3 কেন? 3 একক পর্যন্ত গিয়েছি। সো 3i মিলে কিন্তু দেখো একটা ভেক্টর তৈরি হচ্ছে। আমরা কিন্তু এই বিন্দুতে এখনও পৌঁছাইনি। এখন আমাকে যেতে হবে হচ্ছে ওয়াই অক্ষের দিকে, কতটুকু? 1 একক। তাহলে এই পর্যন্ত গেলে আমার এখানে আরেকটা ভেক্টর তৈরি হচ্ছে, সেটা কত? 1 × j। 1 আর লেখা লাগবে না, শুধু j লিখলেই হবে। সো j। সো এটা হচ্ছে আমাদের এই দিকের ভেক্টরটা। আর এই দিকের যে ভেক্টরটা তৈরি হচ্ছে এটা কত? আমার এখানে জেড অক্ষের দিকে যাচ্ছে হচ্ছে 2 একক। তাহলে এটা হচ্ছে 2k। এখন দেখো এই 3টা ভেক্টরকে যোগ করব কেন, মানে আমরা যোগ করলে কেন এই ভেক্টরটা যাব? আমাদের যোগ করতে হবে হচ্ছে, আমরা ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র শিখেছিলাম সেটা দিয়ে তুমি ভেঙে ভেঙে কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো। প্রথমে যদি আমি এই যে এই পর্যন্ত একটা ভেক্টর তৈরি করি, তাহলে লক্ষ্য করো এই ভেক্টরটা হচ্ছে এই যে দুটো ভেক্টর একই ক্রম নির্দেশ করতেছে, এই দুটার যোগফল হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত এই ভেক্টরটা।
সেটা কত হবে 3i যোগ জে, এই যে 3i যোগ জে পর্যন্ত হবে আমাদের এই ভেক্টরটা। তাহলে এই ভেক্টরটা যদি হয় 3i প্লাস জে, এইবার দেখো এইবার আমি উপরের দিকের যে ত্রিভুজটা এটা যদি নেই, তাহলে আমাদের একটা ভেক্টর হচ্ছে 3i প্লাস জে আর আরেকটা ভেক্টর হচ্ছে 2k। তাহলে এইটার সাথে এইটা যোগ করলেই তো আমাদের এই যে শেষোক্ত বাহু যেটা, সেটা যেহেতু তোমার এই ভেক্টর দুটোর যোগফল নির্দেশ করে, তার মানে আমাদের এইটা আর এইটার যোগফল যেহেতু এরা একই ক্রমে আছে, বিপরীত ক্রমে এই বাহুটা তাদের চূড়ান্ত যে যোগফলটা সেটা নির্দেশ করবে। তার মানে আমাদের এটার সাথে 2k যোগ করতে হবে। তার মানে আমরা নিশ্চয়ই এখন বুঝে গেছি যে আমাদের এই যে দেখো অবস্থান ভেক্টর যেটা আমরা পেলাম সেটা হচ্ছে এই স্থানাঙ্কগুলোর সাথে, আমাদের স্থানাঙ্ক কিন্তু দেখো 3 1 2 ছিল, 3 1 2, তাহলে 3 এর সাথে i, 1 এর সাথে জে আর 2 এর সাথে কে, এটা যদি আমরা যুক্ত করে এই তিনটা ভেক্টরগুলোকে যোগ করি তাহলেই কিন্তু আমাদের এই অবস্থান ভেক্টরটা পাওয়া যায়। সো এটি হচ্ছে আমাদের অবস্থান মানে কোনো একটা স্থানাঙ্ক দেওয়া থাকলে সেখান থেকে আমরা একটা ভেক্টর তৈরি করে ফেলতে পারবো। সিম্পল কাজ, যে স্থানাঙ্কগুলো দেওয়া থাকবে, প্রথমটা হচ্ছে এক্স এর স্থানাঙ্ক, এটার সাথে আই যুক্ত করবা, দ্বিতীয়টা হচ্ছে ওয়াইয়ের স্থানাঙ্ক, এটার সাথে জে যুক্ত করবা, তৃতীয়টা হচ্ছে জেডের স্থানাঙ্ক, এটার সাথে কে যুক্ত করবা, তারপরে যোগ করে দিবা, হয়ে গেল হচ্ছে আমাদের এই ভেক্টরটা। আচ্ছা, এটা হচ্ছে স্থানাঙ্ক থেকে আমরা ভেক্টর তৈরি করলাম। এবার এটার মান নিয়ে একটু কথা বলি। মান কীভাবে বের করব? দেখো, মান বের করব হচ্ছে এই যে ভেঙে ভেঙে আলোচনা করতে পারি আমরা। এখান থেকে এই পর্যন্ত যদি তুমি একটা দাগ দাও, তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। এই যে নিচের যে ত্রিভুজটা, আমি যদি একটু নামকরণ দিয়ে বুঝাই, ধরো এটা হচ্ছে এ বি সি, তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, যেখানে এ বি স্কোয়ার যোগ বি সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ সি স্কোয়ার। আবার আমি যদি এখান থেকে একটা লম্বটা নিই, যেটা হচ্ছে মানে এই একটা দাগ টানি এখান থেকে এই পর্যন্ত, তাহলে এইটাই কিন্তু আমাদের চূড়ান্তভাবে আমি এই মানটাই চাচ্ছি, যেটা হচ্ছে আমার অবস্থান ভেক্টরের মান। সো সেটা আবার কত হবে? সেটা হচ্ছে এই উপরের দিকের সমকোণী ত্রিভুজটা যদি নেই, তাহলে এসি স্কোয়ার, আমরা যদি এটার একটা নাম দিই ধরো ডি, তাহলে এসি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এডি স্কোয়ার। তো আলটিমেটলি এসি স্কোয়ার কি, সেটা আবার এই দুটা বাহুর স্কোয়ারের যোগফল। তো আলটিমেটলি এডি স্কোয়ারটা কি হবে? এই যে তিনটা বাহু কি এটার মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 1 আর এটার মান হচ্ছে 2। এই প্রত্যেকটার স্কোয়ার করলে হবে হচ্ছে এইটার স্কোয়ারের সমান, মানে এইটার যে মান এটার স্কোয়ারের সমান। তো আমার তো শুধু মানটা দরকার, তাহলে এই মানটা হবে হচ্ছে কি স্কোয়ার রুট অফ 3 স্কোয়ার যোগ 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার। তার মানে মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটু সংক্ষেপে আসি। মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখব যে স্থানাঙ্কটা দেয়া থাকবে সেই স্থানাঙ্কগুলোকে, মানে এক্সের স্থানাঙ্ক, ওয়াইয়ের স্থানাঙ্ক, জেডের যে স্থানাঙ্ক, এগুলোকে স্কোয়ার করে যোগ করে স্কোয়ার রুট করে দিলেই তুমি ওই অবস্থান ভেক্টর যেটা সেটার মান পেয়ে যাবে। তাহলে দেখো, আমরা এই স্থানাঙ্কগুলোর সাহায্যে আমি ভেক্টর তৈরি করতে পারতেছি এবং সেই ভেক্টরটার মান কত সেটিও কিন্তু খুব সহজে বের করতে পারছি। আশা করি মূল কনসেপ্টটা ধরতে পারছো। এখন চলো আমরা এক এক করে প্রশ্ন সলভে চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন, এই যে চিত্রটা দেখতে পেয়েছো, যে স্থানাঙ্কগুলো দিয়ে দিয়েছি, সেই স্থানাঙ্কের সাহায্যে আমাদেরকে এ ভেক্টরটির মান কত বের করতে হবে। অলরেডি কিন্তু আমি এটা সলভ করে ফেলছি, সো আমি তোমাদের সিস্টেমেটিক ওয়েতে এটা করে দিচ্ছি। প্রথমে আগে এ ভেক্টরটার যখন মান বের করতে বলবে, ভেক্টরটা আগে তৈরি করবা। যেহেতু স্থানাঙ্ক ছিল 3 1 2, সো আমাদের ভেক্টরটা দিয়ে আমি কিন্তু তৈরি করে ফেলছি। আচ্ছা, এরপরে এটার মান, তো ভেক্টরটার মান প্রকাশ করার জন্য আমরা শুধু এ লিখলেও মান বোঝায়, অথবা তীর চিহ্ন সহ যদি লিখতে চাও মান, তাহলে পরম চিহ্ন অ্যাবসোলিউট চিহ্ন দিবা, আর এই দুটো দাগ। সো এইটা হচ্ছে আমাদের এই ভেক্টরটার মান কত হবে। এই যে স্থানাঙ্কগুলো আছে এগুলোর স্কোয়ার করে যোগ করে রুট করে দিলেই আমরা এই ভেক্টরটির মান পেয়ে যাব। বাকি কাজটুকু তুমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, ক্যালকুলেশনটুকু নিজে করো। আচ্ছা, অনুরূপভাবে আমরা বি ভেক্টরটার মানও কিন্তু বের করতে পারি। আমি আর সি পর্যন্ত যাব না, তোমরা এ বি সি তিনটার মান বের করো। দেখো, আমাদের বি ভেক্টরটা, এটার স্থানাঙ্ক কত ছিল আমি একটু চিত্রে দেখে নিই। আমাদের বি ভেক্টরটার স্থানাঙ্ক ছিল হচ্ছে 1 -3 4। তাহলে এটা দিয়ে ভেক্টর তৈরি করো।
এখানে সি ভেক্টরটাও তোমরা নিজেরা করবা। সো বি ভেক্টরটা দিয়ে তুমি যদি ভেক্টর তৈরি করো তাহলে এই ভেক্টরটা হবে হচ্ছে এই যে 1, যেহেতু 1 আর লেখা লাগবে না, আই, তারপর হচ্ছে -3j, আর এটার পরের স্থানাঙ্ক ছিল হচ্ছে 4, সো 4 × k। সো এইটা হচ্ছে আমাদের ভেক্টরটা। তাহলে এটার মান কত হবে বলো তো? মান হবে হচ্ছে, আমরা কি করব, এখানে এই যে এটার স্থানাঙ্ক হচ্ছে 1, তাহলে 1², এখানে স্থানাঙ্ক হচ্ছে -3, তাহলে -3²। এখানে কিন্তু ভুল করো না, -3কে স্কোয়ার করতে হবে, এখানে কিন্তু স্থানাঙ্কটা হচ্ছে -3, আর শেষে হচ্ছে 4, তাহলে হচ্ছে 4²। সো এটা ক্যালকুলেশন করে বি ভেক্টরটার মান বের করো। আমরা এ ভেক্টরের মান পেয়েছিলাম √14, এটার মান হচ্ছে √26। একটু মনে রাখো, আমাদের এটা পরবর্তীতে লাগবে। অনুরূপভাবে তুমি সি ভেক্টরের মান কত সেটাও বের করে ফেলতে পারো। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন হলো। এবার হচ্ছে প্রশ্ন নম্বর 2, বলছে যে এ ভেক্টরটার দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। এ ভেক্টরটার দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। তো আমাদের এখানে যে কাজটা মূলত সেটা হচ্ছে আমাদের এমন একটা ভেক্টর তৈরি করতে হবে। খেয়াল করো, এখানে শর্ত হচ্ছে 2টা। আমরা যে ভেক্টরটা তৈরি করব তার মান হবে 1, আর দিকটা হবে হচ্ছে এ ভেক্টরটার দিকে। তো আমরা কিন্তু অলরেডি থিওরিতে শিখেছিলাম, আমাদের এগুলো বিস্তারিত আলোচনা করেছি আমি একদম প্রথম ভিডিও ক্লাসটাতে, যে কোনো একটা ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করো তাহলেই ওই ভেক্টরটার দিকে একটা একক ভেক্টর পাওয়া যায়। কোনো একটা ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করো, একটা ভেক্টর মানেই হচ্ছে মান প্লাস দিক, আর নিচেরটা হচ্ছে মান, তাহলে মান আর মান কেটে যাবে, তাহলে দিক কী থাকবে? শুধু দিক থাকবে, তার মানটা থাকবে 1। তো এইটা তো অলরেডি আমাদের দেখো হয়েই গেছে, কারণ আমি অলরেডি মান বের করে ফেলছি। আমি আর মান বের করাটা রিপিট করছি না, আমি জাস্ট একটা সৃজনশীলকেই বা একটা চিত্রকেই কিন্তু আমি কন্টিনিউ করব। সো আমরা যেটুকু পর্যন্ত আগে করে ফেলছি সেটুকু আর রিপিট করব না আমি কিন্তু এই জায়গাটা। এই কারণে তোমরা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু মানে মাঝখান থেকে দেখলে কিন্তু তুমি বুঝতে পারবে না। আচ্ছা, তাহলে এই ভেক্টরটার মান অলরেডি বের করা আছে √14। তাহলে আমাকে কি করতে হবে? এ ভেক্টরটাও তৈরি করা আছে, তাহলে এই এ ভেক্টরটাকে আমি তার মান দিয়ে ভাগ করে দেব। তো এইটাই আসলে আমাদের এই এ ভেক্টরটার দিকে একটা একক ভেক্টর। তবে আমরা এটাকে একটু গোছায় লিখতে পারি। এটাকে যদি একটু সাজিয়ে গোছিয়ে লেখো তাহলে 3/√14, তারপরে এখানে আছে 1/√14, তারপরে এখানে আছে 2/√14, এগুলোর সাথে আইজেকে লাগাও। তাহলে এটাকে আর দশমিকে নেওয়ার দরকার নাই, এই ফর্মেটেই রাখো। সো এত ইন্টু আই, এত ইন্টু জে, এত ইন্টু কে, এটাই হচ্ছে আমাদের এ ভেক্টরটার দিকে একটা একক ভেক্টর। ওকে, ক্লিয়ার? এটা হয়ে গেল আমাদের 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে এ ভেক্টরটার দিকে একটি ভেক্টর নির্ণয় করো যার মান 10। মানে এইবার তোমাকে একটা ভেক্টর বানাইতে হবে যেটা এ ভেক্টরটা যেদিকে সেদিকেই থাকবে। আগেরবার তো বানাইছিলাম 1, এবার বানাইতে হবে 10। একটু কমন সেন্স কাজে লাগাইলে তুমি খুব সহজেই বুঝবা যে আগেরবার যেহেতু এই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে 1 বানিয়েছিলাম, ওই মানের সাথে 10 গুণ দিয়ে দিলেই তো মান হয়ে যাবে 10। আমি তোমাদের গুণন করার ক্ষেত্রে দেখাচ্ছিলাম যে একটা ভেক্টরের সাথে যদি একটি সংখ্যা গুণ করা যায় তাহলে কিন্তু শুধু তার মানটা মাল্টিপ্লাই হয়, দিক চেঞ্জ হয় না কিন্তু, বা ভেক্টরটার পরিচয়ও চেঞ্জ হয় না। তাহলে আমরা এই ভেক্টরটার দিকে আমরা যদি একটা ভেক্টর নির্ণয় করতে চাই যার মান হচ্ছে 10, তাহলে প্রথমেই তুমি যেটা করবা সেটি হচ্ছে তুমি আগে একক ভেক্টর বানাই নিবা। তো একক ভেক্টর বানাইতে হলে কী করতে হবে? এই এ ভেক্টর যেটা, এই ভেক্টরটা লিখবা, তাকে তার মান দিয়ে ভাগ করবা। তো এ ভেক্টরটা লিখে তাকে তার মান দিয়ে ভাগ করলে যেটা হবে এটা হচ্ছে একক ভেক্টর। অলরেডি আমাদের এটা বের করা আছে, এটা আমরা 2 নম্বরে এটা অলরেডি বের করে রাখছি। এখন আমাদের মান তো 1 হলে হচ্ছে না, আমাদের মান লাগবে কত? 10। তাহলে এই যে একক ভেক্টর তুমি বানালা, একক ভেক্টর তুমি এখানে যেটা বানিয়েছো, এই একক ভেক্টরের সাথে তুমি যদি 10 গুণ দিয়ে দাও তাহলেই এটা ভেক্টর হলো, যে ভেক্টরটার মান হবে 10। আর দিক কোন দিকে? দিক হচ্ছে এই ভেক্টরের দিকে। দেখো আমি যখন একক ভেক্টর করেছি, একক ভেক্টরটার দিক হতো এ ভেক্টরের দিকে, তার মানে আমি কিন্তু দিক চেঞ্জ করতেছি না, এ ভেক্টরের দিকে থাকতেছি। মানটা শুরুতে 1 বানায় নিলাম, এই 1-এর সাথে আমি যত দিয়ে গুণ দিব ভেক্টরটাকে আমি তত বানায় নিতে পারবো। তার মানে এটার সাহায্যে আমরা একটা জিনিস, খুব ভালো একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে একটা ভেক্টরের যে মান,
সেই মান থেকে অন্য কোনো মানে যদি তুমি চেঞ্জ করতে চাও, তাহলে প্রথমে আগে ভেক্টরটাকে একক ভেক্টর বানায় নিবা, তারপরে তুমি যে মানে পরিণত করতে চাও সেটাকে সেই মানটা দিয়ে গুণ করবা, তাহলে ওই ভেক্টরটা ওই মানে পরিণত হবে। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আমরা কি করব, এইবার দুটা ভেক্টরের যোগের প্রক্রিয়া শিখব। এ আর বি এই দুটো ভেক্টরকে যোগ করব। তো প্রথমে আমরা এ ভেক্টর যেটা ওই যে স্থানাঙ্ক দেওয়া আছে সেখান থেকে ভেক্টরটা তৈরি করে ফেলো। এ ভেক্টরটা আমরা তৈরি করে ফেললাম, বি ভেক্টরটাও তৈরি করে ফেলো। তো এ আর বি তৈরি করার পর আমাদের কাজ হচ্ছে দুটো ভেক্টরকে যোগ করতে হবে। এখন যোগের ক্ষেত্রে একটা জিনিস, বেসিক জিনিস মনে রাখো, আমরা আগেই বলেছিলাম যে যোগের ক্ষেত্রে হচ্ছে এখানে আয়ের সাথে আই যোগ হবে, জে এর সাথে জে যোগ হবে, বীজগণিতিক যোগ আর কি, আর কে এর সাথে কে যোগ হবে, মানে এই টার্মসগুলোর মধ্যে যোগ হবে। সো এখানে দেখো 3i আর এখানে হচ্ছে আই কয়টা হলো 3 আর এখানে 4টা আই। তারপরে এখানে দেখো এখানে হচ্ছে জে আর এখানে হচ্ছে -3 কয়টা হয় -2। এখানে আছে 2টা, এখানে আছে 4টা, কয়টা হলো 6টাকে। তাহলে এই হচ্ছে যোগের প্রসেস। আমরা আয়ের সাথে আই যোগ করব, জে এর সাথে জে যোগ করব, কে এর সাথে কে যোগ করব, যোগ করে ফাইনালি আমরা এই ভেক্টর নতুন একটা ভেক্টর তৈরি করব, অর্থাৎ যোগফল যেটা সেটা লিখব। তো এখানে তোমাদের একটা জিনিস এখানে বলি, দেখো আমি যে প্রসেসটাতে তোমাদের এই ম্যাথগুলো শেখাচ্ছি এটার বেনিফিটটা হলো তুমি এখান থেকে, আমি তো শেখাচ্ছি 35টা প্রশ্ন, তুমি এখান থেকে হাজার হাজার প্রশ্ন বানাইতে পারবা। কীভাবে? পুনরাবৃত্তি করে। সেটা আমাদের দরকার নেই, আমাদের জাস্ট শুধু বেসিকগুলো শিখলে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরো এ আর বি যোগ করার পর কিন্তু দেখো নতুন একটা ভেক্টর তৈরি হয়েছে। সো এই ভেক্টরটাকে যদি আমি ধরলাম হচ্ছে এফ ভেক্টর, তোমাকে যদি বলে যে এই দুটো ভেক্টর যোগ করলে এফ ভেক্টর পাওয়া যায়, এখন আবার এই এফ ভেক্টর যেটা পেলাম আমি বলতে পারতাম যে এফ ভেক্টরের মান কত, এফ ভেক্টরের দিকে একটা একক ভেক্টর বের করো, এফ ভেক্টরের দিকে একটা ভেক্টর বের করো যার মান 10, আবার এফ ভেক্টরের সাথে অন্য আরেকজনকে যোগ করতে পারি। তার মানে এইভাবে কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত সামনে আগাবো এটাকে পুনরাবৃত্তি করে তুমি অসংখ্য প্রশ্ন রিপিট করতে পারো। আমাদের মূল বেসিক জায়গাটা শিখলেই হবে, আমরা পুনরাবৃত্তি করব না। আচ্ছা, তাহলে আমরা যোগ করা শিখলাম। এবার হচ্ছে বিয়োগ। বিয়োগের ক্ষেত্রেও একই ব্যাপার, আয়ের সাথে আই বিয়োগ করবা, জের সাথে জে বিয়োগ করবা, কে সাথে কে বিয়োগ করবা, কিন্তু এখানে একটু মেনটেন করবা, সেটা হচ্ছে কার সাথে কার বিয়োগ করতেছো। এখানে দেখো এ থেকে বি বিয়োগ করতেছো, তাহলে এ থেকে বি বিয়োগ করার ক্ষেত্রে এখানে যেটা করবা, একটু সচেতন থেকো, সেটি হচ্ছে এখানে দেখো, এখানে তুমি বি এর যে সহগটা, মানে এখানে দেখো বি ভেক্টরের আয়ের সহগ কত 1, এ ভেক্টরের আয়ের সহগ কত 3, তার মানে তুমি 3 থেকে 1 বাদ দিতেছো, 3 থেকে 1, তাহলে কত থাকে 2। আবার যখন জের সহগ বিয়োগ করবা তখন দেখো আমি যেহেতু এ থেকে বি বিয়োগ করতেছি, তার মানে এর ভেক্টরের ক্ষেত্রে জের সহগ কত 1, এটার ক্ষেত্রে জের সহগ কত -3, তাহলে তুমি বিয়োগ করতেছো হচ্ছে 1 থেকে 1-এর থেকে তুমি বিয়োগ করতেছো হচ্ছে -3, তার মানে -3 বিয়োগ করলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে হচ্ছে 4j। এইভাবে খেয়াল করবো যে কারটার সাথে কার বিয়োগ করতেছো। এরপরে কি করতেছো, এরপরে তুমি হচ্ছে কে এর যেটা এ ভেক্টরের যে কে সহগ সেটা কত 2, তাহলে তুমি 2 থেকে কত বিয়োগ করবা, এই ভেক্টরের যে সহগ কে সহগ যেটা, এই ভেক্টরের কে সহগ কত 4, তাহলে 2-এর থেকে 4 বাদ দিলে থাকে হচ্ছে -2। সো এটা কিন্তু মেনটেন করতে হবে। তোমার যদি বি থেকে বিয়োগ করতো তাহলে ওইভাবে বি এর যে আইজেকের কম্পোনেন্টগুলো সেটা থেকে বিয়োগ করতে হতো এ ভেক্টরের কম্পোনেন্টগুলোকে। দেখে নিবা যে কোন ভেক্টর থেকে কোন ভেক্টর বিয়োগ করতেছো। আচ্ছা, তাহলে আমার মনে হয় এই বিয়োগফলটা বুঝতে পারছো যে একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর কীভাবে বিয়োগ করতে হয়। এবং এই বিয়োগ করার ক্ষেত্রে দেখো বিয়োগ করার পরে কিন্তু আমার নতুন একটা ভেক্টর তৈরি হচ্ছে, এবং আমরা যথারীতি এই ভেক্টরটার মান কত, এটার একক ভেক্টর, এটার দিকে একটা ভেক্টর বের করো যার মান 10, এটার সাথে আবার আগেরটা যোগ করতে পারি, মানে আমরা এই প্রশ্নগুলো পুনরাবৃত্তি করতে পারি। আচ্ছা, তাহলে আমরা 5 নম্বর প্রশ্ন শিখে ফেললাম। আচ্ছা, এবার 6 নম্বর প্রশ্ন যেটা শিখবো আমরা, 6 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, আমরা কোনো একটা ভেক্টরের সাথে যদি একটি সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমি আগেই বলেছি যে কোনো একটা ভেক্টরের সাথে একটা সংখ্যা গুণ করলে জাস্ট শুধু এই ভেক্টরটার দিকটা একই থাকবে, শুধু এটার যে মান সেই মানটা এত টাইম মাল্টিপ্লাই হবে, অর্থাৎ 3 গুণ হয়ে যাবে। বি ভেক্টরের সাথে আমি যখন 2 গুণ দিব তখন বি ভেক্টরের যে মান সেই মানটা এখানে 2 গুণ হয়ে যাবে।
কিন্তু দিকটা কিন্তু বি ভেক্টরের যে দিকটা ঠিকই থাকবে। তাহলে আমরা প্রথমে আগে এ ভেক্টরের যে স্থানাঙ্ক দেওয়া থাকবে সেই স্থানাঙ্ক অনুযায়ী এ ভেক্টর তৈরি করব, বি ভেক্টর তৈরি করব, এটা আমাদের করা হয়ে গেছে অলরেডি। এরপরে আমরা এ ভেক্টরটার সাথে 3 গুণ দিয়ে লিখব আর বি ভেক্টরটার সাথে 2 গুণ দিয়ে লিখব। 2 গুণ দিয়ে লেখার পর দেখো আমাদের এই যে মানে আমি এ ভেক্টরের সাথে যখন 3 গুণ দেবো তখন হবে এইটা, আর বি ভেক্টরের সাথে যখন আমি 2 গুণ দিব তখন হবে হচ্ছে এটা। তারপরে এরপরে যোগের নিয়ম সে আগের মতোই। এখানে দেখো এখানে আয়ের সহগ হচ্ছে 9 আর ওখানে আয়ের সহগ হচ্ছে 2, তাহলে 9 আর 2 11। এখানে জে এর সহগ হচ্ছে 3, ওখানে জে এর সহগ হচ্ছে -6, তাহলে হচ্ছে -3। এখানে কে এর সহগ হচ্ছে 6, এখানে কে এর সহগ হচ্ছে 8, তাহলে 8 6 14। তাহলে দেখো আমরা এইভাবে একটা ভেক্টরকে যে কোনো সংখ্যা গুণ করে সেটাকে অন্য একটা মানে পরিণত করে বা অন্য একটা ভেক্টরে পরিণত করে সেখান থেকে আমরা তোমার এই ধরনের যোগ করতে পারি। মানে এটাও এক ধরনের যোগ, জাস্ট ছোটো একটু চেঞ্জ করে আমরা সেই যোগের ব্যাপারটার মানে বেসিকটা ক্লিয়ার করলাম। আচ্ছা, এবার হচ্ছে 7 নম্বর। এটা তোমাদের অলরেডি দেখানো হয়েছে এর আগে, তারপরে আমি আবার এটা যেহেতু আমরা ধারাবাহিকভাবে ম্যাথ সলভ করতেছি। সো এখানে দেখো আমাদের হচ্ছে এ ডট বি, দুটো ভেক্টরে কীভাবে ডট গুণন করা যায়। দুটো ভেক্টরের ডট গুণন করার ক্ষেত্রে দেখো আমি প্রথমে এ ভেক্টর আর বি ভেক্টর এইটা আগে স্থানাঙ্ক থেকে লিখে নিব। লিখে নিয়ে তারপরে যখন দুইটা ভেক্টরের ডট গুণন করব আমরা কিন্তু সূত্র বের করে রাখছিলাম। 7 নম্বর লেকচার দেখবা যারা এই জিনিসটা সাথে পরিচিত না। আমি এখানে ডট গুণনের জন্য কি করতে হবে, এ এক্স বি এক্স যোগ এ ওয়াই বি ওয়াই যোগ এ জেড বি জেড। সো এগুলো কী জিনিস, এ এক্স হচ্ছে এ ভেক্টরটার এক্সের সহগ, বি এক্স কত বি ভেক্টরটার এক্সের সহগ কত 3, আর এখানে হচ্ছে 1, তাহলে 3 একে 3। তারপরে দেখো এখানে আমাদের বি ভেক্টরটা এ ভেক্টরের যে সহগ কত 1, বি ভেক্টরের যে সহগ কত -3, তারপরে হচ্ছে -3। তারপরে এটা হচ্ছে 2, এখানে হচ্ছে 4, 4 দুগুণে 8। তাহলে এটা দেখো সবগুলো যোগ করলে এই 3 আর 3 কেটে যাচ্ছে, থাকতেছে 8। অর্থাৎ সোজা কথা ডট গুণন যখন করবা তখন এখানে জাস্ট গুণ করার ক্ষেত্রে খেয়াল রাখো তুমি এই যে আয়ের সহগের সাথে আয়ের সহগ, এই যে দুটা ভেক্টর যাদের ডট গুণন করতেছো, আয়ের সহগের সাথে আয়ের সহগ, জে সহগের সাথে জে সহগ, কে সহগের সাথে কে সহগ, এদেরকে গুণ করবা, গুণ করে যোগ করে দেবা। এই যে দেখো আমরা প্রত্যেকটা গুণ করে করে তারপরে সবগুলোকে যোগ করছি, যোগ করে রেজাল্ট পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের দুটো ভেক্টরের ডট গুণন। ক্রস গুণনের ক্ষেত্রে সূত্র কি লিখেছিলাম, বলেছিলাম ক্রস গুণন করতে হয় হচ্ছে নির্ণয়ক করে করতে হবে। নির্ণয়ক প্রথমে আগে ভেক্টর দুটো স্থানাঙ্ক দিয়ে বানাবো, এ আর বির যে স্থানাঙ্ক দেওয়া থাকবে সেটা ব্যবহার করে আমরা প্রথমে এ ভেক্টর এবং বি ভেক্টর এটি তৈরি করব। তারপরে গিয়ে আমরা এই ক্রস গুণের সূত্র লিখব। এটা না লিখলেও হবে, সরাসরি লিখে দিতে পারো। সরাসরি লেখার ক্ষেত্রে এখানে দেখো আমরা যেটা করব, প্রথমে আগে কোন ভেক্টরটা আছে এটা খেয়াল করবা। আমি যে গুণ করব এ ক্রস বি নাকি বি ক্রস এ, তার উপর ডিপেন্ড করে কিন্তু প্লাস বা মাইনাস চিহ্ন আসবে। সো এখানে দেখো এ ক্রস বি, আমি প্রথমে নিচ্ছি এ, তাহলে কি করতে হবে আমাকে এই আই জেকের নিচে এ ভেক্টরের যে সহগগুলো মানে আই জেকের যে সহগগুলো এগুলোকে বসাইতে হবে, অর্থাৎ 3 1 2। তারপরে হচ্ছে বি ভেক্টরের যে আই জেকের সহগ 1 -3 4, এগুলোকে বসাতে হবে। বসিয়ে তারপরে এটাকে বিস্তার করতে হবে। এখন তোমাদের এই বিস্তার করার প্রসেসটা মনে আছে কিনা আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বিস্তার করার প্রসেসটা আমি তোমাদের একবার একটু মনে করিয়ে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। আমরা যেটার সাপেক্ষে বিস্তার করব, যেমন আমি যদি আয়ের সাপেক্ষে বিস্তার করি তাহলে আই বরাবর রো এবং কলামকে অফ করে দাও। থাকলো 4টে এলিমেন্ট, এই 4টে এলিমেন্টের কোনাকুনি গুণ হবে, অর্থাৎ এই কোনাটা আগে গুণ হবে 4 × 4, আর মাইনাস দিয়ে এই কোনাটার গুণফলটা লিখবা 3 × 6, এখানে যেহেতু মাইনাস আছে মানে -6। সো ডায়াগোনালি গুণ হবে, প্রথমে আগে এই দিকের কোনাটা, তারপরে হচ্ছে এই দিকের কোনাটা। এই দিকের কোনা থেকে গুণ করে যে রেজাল্টটা পাবা তার থেকে বিয়োগ করবা হচ্ছে এই দিকের কোনা দিয়ে গুণ করে যেটা পাবা সেটা।
তাহলে আয়ের সাপেক্ষে বিস্তার করা হয়ে গেল। আচ্ছা, যে সাপেক্ষে বিস্তার করার ক্ষেত্রে এখানে দুটো জিনিস করতে পারো তুমি। এখানে মানে তুমি যদি সবগুলোই প্লাস লেখো তাহলে এখানে আবার একটু গুণের ডিরেকশনটা চেঞ্জ করতে হবে। আমি এখানে যেভাবে লেখা আছে এটাকে বুঝাই, তারপরে তোমরা যদি এখানে মাইনাস দিয়ে করে থাকো সেটার ক্ষেত্রে কী করবো সেটাও বলে দিচ্ছি আমি। এখানে যদি আমি প্লাস নিই তাহলে দেখো যে বরাবর আমি যেহেতু যে সাপেক্ষে বিস্তার করব, তাহলে যে বরাবর রো কলাম অফ করে দাও, থাকলো 4টে এলিমেন্ট। এখন এখানে যদি আমি প্লাস নিই তাহলে আগের বার যে ডায়াগোনাল গুণ করছিলাম কোনাকুনি গুণ, এই ক্ষেত্রে আমি এই গুণটাকে আগে নিব। এখানে প্লাস রাখার কারণে আমি এই গুণটাকে আগে লিখব, অর্থাৎ 2 একে 2 মাইনাস 3 4 12, ঠিক আছে। আচ্ছা, আর যদি তুমি এখানে মাইনাস নিতা, এখানে যদি মাইনাস নিতা মানে প্রথমটা প্লাস তারপর একটা মাইনাস তারপর একটা প্লাস, এইভাবে যদি নাও, এটা নিয়ে আমার মনে হয় ভালো, তোমরা মাইনাস নিয়েই করতে পারো। মাইনাস নিলে সেক্ষেত্রে ওই যে ডায়াগোনাল গুণ যেটা আমি একদিকেই থাকতেছি, এই 12টা আগে লিখবা, মাইনাস দিয়ে 2 লিখবা, তাহলে দেখো অটোমেটিক এই যে মানে বিয়োগ হওয়ার পর আমার এই পুরো চিহ্নটা আসলে অ্যাডজাস্ট হয়ে যাবে। মানে আমি যদি এখানে তোমার এখানে মাইনাস নেই আর এখানে যদি আমি 12 - 2 লিখি তাহলে কিন্তু দেখো এটা মাইনাসই থাকতেছে, ঠিক আছে। আবার আমি যখন এটাকে প্লাস নিচ্ছি তখন এটা হচ্ছে 2 - 12, তার মানে এটা কিন্তু মাইনাস আসতেছে, গুণ করে কিন্তু এখানে আলটিমেটলি মাইনাস আসতেছে। তো যেটাই করো শুধু এটা মেনটেন করবা যে এখানে প্লাস নিলে কোনাকুনি গুণটা তুমি এখানে একটু সিরিয়াল ব্রেক করবা, এদিকের গুণটাকে আগে লিখবা, এদিকের গুণটাকে পরে লিখবা। আচ্ছা, তোমার যেটা সুবিধা হয় তুমি করো, মানে তুমি যেভাবে শিখছো সেভাবেই অ্যাপ্লাই করো। আমি এখানে তোমাকে প্লাস বা মাইনাসের ব্যাপারে যে কোনোটাই লিখতে পারো। আচ্ছা, আর কে এর ক্ষেত্রে কে বরাবর রো কলাম অফ করো, এটাতে সমস্যা নেই, এটা প্লাস আছে এবং যথারীতি আমাদের এই গুণটা আগে, তাহলে 3 তারিখে এখানে মাইনাস আছে -9 মাইনাস আমাদের এই গুণটা 1 × 1 মানে হচ্ছে 1, সো আমাদের গুণ করা হয়ে গেছে। এইবার তুমি জাস্ট এই জায়গাগুলোকে যোগ বিয়োগ করে তুমি ফাইনাল রেজাল্টটা বসাও, এত ইন্টু আই, এত ইন্টু জে, এত ইন্টু কে। তুমি পেয়ে গেছো দুইটা ভেক্টরের ক্রস গুণফল করলে। আমরা কিন্তু ভেক্টরের গুণনে শিখেছি যে দুইটা ভেক্টরের ক্রস গুণন করলে নতুন একটা ভেক্টর তৈরি হয়। তো এটা কিন্তু নতুন একটা ভেক্টর তৈরি হয়েছে, দেখো যে আই জে কে আছে, তোমার একটা ভেক্টর মানও আছে দিকও আছে। সো এখন তোমাকে চাইলে যদি এইটার এই যে নতুন ভেক্টরটা তৈরি হলো এইটার মান বের করতে বলে, চলে যাবো 1 নম্বর প্রসেসে। আমরা প্রথমে একটা ভেক্টরের মান কীভাবে বের করতে হয় শিখেছি, মানে এই স্থানাঙ্কগুলোকে স্কোয়ার করে যোগ করে রুট করতে হবে, তারপরে এটা মান বের করতে পারবা। এই ভেক্টরটার একক ভেক্টর বের করতে বললে বের করতে পারবা, এটার সাথে অন্য কিছু যোগ করতে বললে, গুণ বিয়োগ করতে বললে, মানে আমরা যা যা পূর্বের প্রসেসগুলো শিখেছি সেটি কিন্তু তুমি এই যে এটার রেজাল্টটা বের করলাম এটার সাথে যোগ করতে পারো। অর্থাৎ তুমি বোর্ডের যে সৃজনশীলগুলো দেখবা, আমি তোমাদের যে 35টা প্রশ্ন সলভ করাচ্ছি, এই 35টা প্রশ্ন হচ্ছে আমাদের 25টা পর্যন্ত একেবারেই বেসিক, তারপরে গিয়ে আমি একটু ভেরিয়েশনে যাব এবং এইটা শিখে ফেলতে পারলে দেখবা বইতে সমস্ত সৃজনশীলগুলোই শুধু এই যে একটার সাথে আরেকটা জোড়া দিচ্ছে আর কি, ঠিক আছে। আচ্ছা, খুব ধৈর্য সহকারে এই যে প্রশ্নগুলো আছে এটা সলভ করো, শেখো। আচ্ছা, এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করব, সেটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। এ একটা ভেক্টর যার স্থানাঙ্ক দেওয়া আছে, বি একটা ভেক্টর যার স্থানাঙ্ক দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এই কোণটা থিটা। এখন এই কোণটা বের করতে হবে। এখন এই কোণটা বের করার জন্য আমরা গুণনের জন্য ডট গুণন এবং ক্রস গুণন দুইটা শিখেছিলাম, একটাতে কস থিটা আর একটাতে সাইন থিটা। তো ক্রস গুণন করার ক্ষেত্রে এটা একটু ঝামেলা হয়, ক্রস গুণন সময় বেশি লাগে। আমরা কোণ বের করতে গেলে সবসময় ডট গুণন যেটা, এটা দিয়েই করার চেষ্টা করব, এটা তাড়াতাড়ি করতে পারবা। তাহলে আমি এখানে দুটা ভেক্টরের ডট গুণন থেকেই আমি এই থিটার মানটা বের করব। দেখো এ ভেক্টর আর বি ভেক্টর যে দুটো দেওয়া আছে, আমরা জানি এ ডট বি ইকুয়াল টু হচ্ছে এ বি কস থিটা। দেখো এ ডট বি ইকুয়াল টু হচ্ছে তোমার এ বি কস থিটা। এটা আমরা সপ্তম যে লেকচারটা সেখানে কিন্তু আমি ডিটেলস ডট গুণন এবং ক্রস গুণন বুঝিয়েছি, যারা এই ক্লাসটা দেখো নাই তারা দেখে এসো। এ ডট বি ইকুয়াল টু হচ্ছে এ বি কস থিটা। তো আমাদের কস থিটা ইকুয়াল টু হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এ বি। মজাটা দেখো,
আমরা এই যে সিরিয়ালে যে করতেছি আমাদের কিন্তু অলরেডি এ ডট বিও বের করা আছে, এর মান বের করা আছে, বির মানও বের করা আছে। আমি আর এদিকে আর এখন যাবই না, সরাসরি যদি সেই মানগুলো বসিয়ে দিই তাহলে এটা দেখো কস ইনভার্স করে থিটার মান পাওয়া যাচ্ছে। কিন্তু তোমার যখন পরীক্ষা অ্যান্সার করবা, আমার যেহেতু এটা আগে করা ছিল এই কারণে আমি মানটা বসাই দিচ্ছি, কারণ আমি ধারাবাহিকভাবে আগাচ্ছি। পিছনের যে জিনিসগুলো যেটা অলরেডি করা আছে আমি রিপিট করব না, সেই মানটা বসাই দিচ্ছি। তোমরা এটা একটু দেখাবা যে এ ডট বি কীভাবে করতে হবে, এর মান কীভাবে বের করতে হবে, বি এর মান কীভাবে বের করতে হবে, এই মানগুলো বসিয়ে তুমি এখানে থিটার মান বের করে ফেলবা। সো এই হচ্ছে আমাদের দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। একইভাবে বি ভেক্টরের সাথে সি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত সেটিও তোমরা বের করে ফেলো। তোমরা এক কাজ করতে পারো, সেটা হচ্ছে প্রথমে ভিডিওর শুরুতে আমি যে চিত্রটা দেখাচ্ছি 3টা স্থানাঙ্ক, সেটা একটু খাতায় লিখে বসতে পারো। একটা প্রশ্ন সলভ করার পাশাপাশি তুমি বাকিগুলো নিজের মতো করে একটু ট্রাই করো, তাহলে তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে ম্যাথটা সলভ করব সেটা হচ্ছে কোনো একটা ভেক্টরের সাথে এক্স ওয়াই জেড অক্ষের যে কোণ তৈরি হয় সেই কোণগুলো বের করতে হবে। অর্থাৎ আমরা এখানে যে শুরু করেছিলাম এ বি সি 3টা ভেক্টর দিয়ে, আমি তোমাদের এ ভেক্টর দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি, তোমরা বি আর সি ভেক্টর দিয়ে নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। সো আমাদের প্রশ্ন হচ্ছে এ ভেক্টরটি এক্স ওয়াই জেডের সাথে কত কোণ তৈরি করে। এখানে দেখো এ ভেক্টরটির স্থানাঙ্ক দেওয়া আছে, সেটির সাহায্যে আমরা ভেক্টরটা তৈরি করতে পারবো। তো আমরা 9 নম্বর ম্যাথটা দেখলাম যে দুটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ কীভাবে বের করতে হয়। এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা দিয়ে থিটার মান বের করেছিলাম, কিন্তু এখানে তো এ ভেক্টর পাচ্ছি, এক্স অক্ষের দিকে আমি কোন ভেক্টরটা নিব, এটি নিয়ে তুমি শুরুতে একটু সমস্যায় পড়ো। আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দিচ্ছি ব্যাপারটা। এটা এত ডিটেলস না লিখলেও চলবে, তুমি সরাসরি শর্টকাট এখানে শর্টকাট করে ফেলতে পারবা। শর্টকাটে যাওয়ার আগে একটু বোঝো। দেখো আমাদের একটা ভেক্টর তো এ, আরেকটা ভেক্টর হচ্ছে এক্স অক্ষের সাথে আমি কোণ চাচ্ছি, তার মানে এক্স অক্ষের দিকে একটা ভেক্টর নিতে হবে। তো এক্স অক্ষের দিকে তুমি যদি একক ভেক্টর আই নাও, তাহলে একক ভেক্টর আই নিয়ে তারপরে যদি কোণ বের করো, তাহলে তুমি যে কোণটা পাচ্ছ, দেখো তুমি যদি 2i নাও তাতেও কিন্তু তুমি ওই একই কোণ পাবা। দেখো আমি এখানে যদি এই এক্স অক্ষ বরাবর এটাকে বড় ছোট করি, তাতে কি কোণের পরিমাণ চেঞ্জ হয়? কোণ চেঞ্জ হয় না। তোমরা অনেকেই কিন্তু কনফিউশনে ভোগো যে আমি আয়ের সাথে এই ডট গুণনটা নিচ্ছি কেন, আমি তো 2i/3i নিতে পারতাম, একই রেজাল্ট পাওয়া যাবে, তুমি করে দেখতে পারো। তো আমরা অযথা ঝামেলাতে যাব না, আমরা এ ভেক্টরের সাথে আই এর ডট গুণন করব। এখান থেকে যে কোণটা পাবো সেটাই হচ্ছে এ ভেক্টর, এবং আই মানে হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষের দিকের একক ভেক্টর, এটার মধ্যবর্তী কোণ যেটা, এটাই কিন্তু এক্স অক্ষের সাথে কোণ। তাহলে দেখো এ ভেক্টরের সাথে আই ভেক্টরের আই একক ভেক্টরে যদি ডট গুণন করো, প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান, এটা আয়ের মান যেহেতু 1, এবং তাদের মধ্যবর্তী কোণ। তো আমার মধ্যবর্তী কোণটা দরকার, সো মধ্যবর্তী কোণ cos থিটা এক্স ইকুয়াল টু হচ্ছে এই দুটোর ডট গুণন ডিভাইডেড বাই এ, মানে এখানে এই এটা নিচে ভাগ হয়ে আসছে। এখন দেখো এ ভেক্টরের মান অলরেডি আমার বের করা আছে, এর সাথে আই এর ডট গুণন হলে কি হয়। তো এ ভেক্টরটার ডিটেলস ফর্মটা হচ্ছে এ এক্স আই যোগ এ ওয়াই জে যোগ এ জেড কে, তাই তো? এটা হচ্ছে আমাদের এ ভেক্টরটাকে আমরা যদি কম্পোনেন্টে ভাগ করে ডিটেলস লিখি তাহলে এইভাবে লিখব ডট আই। তোমাদের কি বলেছিলাম আমি, আয়ের সাথে আমাদের যখন ডট গুণন হয়, আমরা যখন ডট গুণন করি তখন আয়ের সাথে আই গুণ, জের সাথে জে গুণ, কের সাথে কে গুণ। তো এখানে তো শুধু এক্স অক্ষ মানে হচ্ছে শুধু আই, এখানে জে আর কে এর কম্পোনেন্ট নাই। তো মানে তুমি এটাকে মনে মনে এইভাবে ধরতে পারো যে 0 × জে প্লাস 0 × কে। তার মানে এটা যদি ডট গুণন করো, এখানে দেখো আয়ের কম্পোনেন্টের মানে আয়ের সহগের সাথে আয়ের সহগ, জের সহগের সাথে জের সহগ, কের সহগের সাথে কের সহগ। তো এই জে আর কের সহগ যদি 0, তার মানে আমাদের শুধু থাকবে হচ্ছে এক্স। তো এটা আমরা পরবর্তীতে এত দেখাতে হবে না তোমাকে, জাস্ট সরাসরি লিখে দিলেই হবে।
তুমি যখন এ ভেক্টরটার সাথে ডট গুণন করবো তখন এ ভেক্টরের এক্সের যে সহগ মানে এক্সের যে স্থানাঙ্ক সেটা বসাই দিলেই হবে, ডিভাইডেড বাই হচ্ছে এ ভেক্টরটার মান। তার মানে এক্স অক্ষের সাথে কোণ যেটা, এক্স অক্ষের সাথে এ ভেক্টরের যে কোণ এটা বের করতে গেলে এক্স অক্ষের যে স্থানাঙ্ক সেই স্থানাঙ্কের সাথে তুমি ভেক্টরটার মান দিয়ে যদি ভাগ করো তাহলে তুমি কস থিটা পাবা, পরে কস ইনভার্স করলে থিটার মানটা পাওয়া যাবে। তাহলে এই ব্যাপারটা যদি বুঝে থাকো, এইবার দেখো আমরা কত সহজেই এই মানগুলো বের করে ফেলতে পারি একটার পর একটা। আমরা আর এত ডিটেলসে যাব না। আমাদের যখন এক্স অক্ষের সাথে কোণ বের করতেছি তখন এটা হচ্ছে কস ইনভার্স এ এক্স বাই এ। আমি যেহেতু থিটা চাই এটাকে কস ইনভার্স করে কসটাকে ওই পাশে নিয়ে গেছি। তো এখানে এ এক্স কত, আমাদের যে ভেক্টরটা দেওয়া ছিল শুরু থেকেই দেখো আমরা কিন্তু একই ভেক্টর নিয়ে কাজ করতেছি। এ ভেক্টরটা ছিল হচ্ছে 3i + j + 2k। তাহলে আমাদের এ এক্স কত, এ এক্স হচ্ছে এক্সের স্থানাঙ্ক, এক্সের স্থানাঙ্ক কত 3, আর মান কত √14। এটা আমাদের অলরেডি 1 নম্বরে বের করা ছিল, আমি আর এখানে দেখাচ্ছি না। তো তোমরা যখন এটা ক্যালকুলেশন করবো তখন মানটা বের করে দেখাবা। তো এখান থেকে দেখো আমি মান পেয়ে যাচ্ছি থিটার মান, এটা হচ্ছে এক্স অক্ষের সাথে কোণ। অনুরূপভাবে যখন ওয়াই অক্ষের সাথে কোণ বের করব, তো ওয়াই অক্ষের সাথে কোণ হচ্ছে এ ওয়াই ডিভাইডেড বাই এ। এ ওয়াই মানে কি, এ ভেক্টরটার ওয়াইয়ের স্থানাঙ্ক, ওয়াইয়ের স্থানাঙ্ক কত ছিল 1, এবং মান তো সেই √14 আছে, এখান থেকে তুমি মান পেয়ে যাবা। একইভাবে আমরা যখন এটাকে জেড অক্ষের সাথে কোণ বের করব তখন হচ্ছে এটা জেড অক্ষের দিকে যে স্থানাঙ্ক মানে এ জেড ডিভাইডেড বাই হচ্ছে এ, জেড অক্ষের দিকে স্থানাঙ্ক কত ছিল 2, মান কত ভেক্টরটা √14, এখান থেকে বের করে ফেললাম। অনুরূপভাবে তুমি বি ভেক্টর এবং সি ভেক্টরের এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সাথে যে কোণগুলো আছে সেটি তুমি বের করে ফেলতে পারো। আশা করি এই অক্ষের সাথে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কীভাবে বের করতে হয় এই প্রসেসটা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এইবার আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ করব। এটা পরীক্ষাতে প্রায় এই ম্যাথটা আসতে দেখা যায়। সেটা হচ্ছে এ বি ভেক্টর, এখানে লক্ষ্য করো এ বি ভেক্টরটার দিকে একটা একক ভেক্টর নির্ণয় করো। এ বি ভেক্টর কোনটা, শুধু এ ভেক্টর না, শুধু বি ভেক্টর নাই, এ বি ভেক্টর। তো এইটা হচ্ছে তুমি এই যে দেখো এই এ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে তুমি এখানে একটা অবস্থান ভেক্টর বানাইছো এইটা, আবার বি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে তুমি এখানে একটা অবস্থান ভেক্টর তৈরি করেছো সেটা হচ্ছে এইটা। তাহলে এ বি ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরটা, এ থেকে বি এর দিকে এখানে যে ভেক্টরটা তৈরি হয়েছে সেটা। তো আমরা কিন্তু দেখো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে জানি যে আমি এই যে এ ভেক্টর যোগ এ বি ভেক্টর এরা হচ্ছে একই ক্রম, আর বি ভেক্টরটা হচ্ছে বিপরীত ক্রম। তাহলে যে দুটা ভেক্টর একই ক্রম নির্দেশ করবে তাদের যোগফল হচ্ছে যেটা বিপরীত ক্রম নির্দেশ করবে তার সমান। তো আমাদের কোনটা দরকার, এ বি দরকার, তাহলে এটাকে ওই পাশে নিয়ে যাও। তার মানে আমার এখানে এ বি ভেক্টর তৈরি করতে গেলে বি ভেক্টর থেকে আমি যদি এ ভেক্টর বিয়োগ করি তাহলে আমার এ বি ভেক্টরটা তৈরি হয়ে যাবে। লক্ষ্য রাখবা আমাদের দুইটা অক্ষর দিয়ে যখন আমি ভেক্টর প্রকাশ করব তখন ভেক্টরের পাদবিন্দু যেন এতে থাকে, শীর্ষবিন্দু যেন বিতে থাকে, মানে শুরুতে শুরু আদিবিন্দু এবং শেষেরটাতে শীর্ষবিন্দু, এ বি ভেক্টর। তাহলে এ বি ভেক্টরটা এখানে আমরা অলরেডি বিয়োগ করা শিখেছি। আমাদের বি ভেক্টরের সাথে আমাদের যে এ ভেক্টরটা সেই এ ভেক্টরটা বিয়োগ করো, বিয়োগ করলে দেখো নতুন একটা ভেক্টর তৈরি হচ্ছে। এই ভেক্টরটাই হচ্ছে আমাদের এ বি ভেক্টর। এখন কি করতে হবে, আমাদের শুধু এ বি ভেক্টর চাই নাই, এ বি ভেক্টরটার দিকে আবার একটা একক ভেক্টর বের করতে বলছে। তো এই কাহিনী তো সেই পুরনো কাহিনী। আমরা প্রথমে আগে যে এ বি ভেক্টরটা তৈরি করলাম তো সেই এ বি ভেক্টরটার আবার মানও বের করে নিব, কারণ একক ভেক্টর বের করতে গেলে মান লাগে। সো মান কীভাবে বের করতে হয়, ওই যে আয়ের স্থানাঙ্কের স্কোয়ার, জের স্থানাঙ্কের স্কোয়ার এবং কে এর স্থানাঙ্কের স্কোয়ার করে যোগ করে স্কোয়ার রুট করলে আমরা এই ভেক্টরটার মান পেয়ে যাব। তারপরে আমরা এই একক ভেক্টর এটাকে ইটা দিয়ে প্রকাশ করো বা যে কোনো কিছু দিয়ে প্রকাশ করতে পারো।
তো এটার একক ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এবি ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে এবি ভেক্টরের মান। তাহলে এবি ভেক্টরটা কত আমরা বের করেছি, এটা এবি ভেক্টরের মান কত সেটাও বের করেছি। সো এটাকে একটু সাজায় গোছায় লিখতে পারো। এটি হচ্ছে এবি ভেক্টরের দিকে একটি একক ভেক্টর, এটা হচ্ছে এবি ভেক্টরের দিকে একটা একক ভেক্টর। তাহলে আমাদের এটি কিন্তু হয়ে গেল। আমরা এইভাবে তোমাকে যদি চিত্রের মধ্যে দুইটা ভেক্টর দিয়ে মানে দুটা ভেক্টর স্থানাঙ্ক দিয়ে তারপরে এ থেকে বি অথবা বি থেকে এ যদি এরকম একটি ভেক্টর বের করতে বলে, তাহলে তুমি এইভাবে প্রথমে আগে ভেক্টরটা তৈরি করে নিবা, তারপরে তার মান বের করবা, তারপরে ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করবা, তাহলে ভেক্টরটার দিকে একক ভেক্টর পাওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 11 নম্বর যে প্রশ্নটা সলভ করলাম সেখানে আমরা এরকম এ আর বি ভেক্টর থেকে এবি ভেক্টর বের করতে শিখেছিলাম। এখন 12 নম্বর প্রশ্নে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এবি ভেক্টরটি এ ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করে। তোমাকে আগে কোনটা আগে বুঝতে হবে, যে আমি এখানে তোমাদেরকে চিত্র থেকে একটু দেখাই। দেখো এ ভেক্টর এবি ভেক্টর হচ্ছে এটা এ থেকে বি পর্যন্ত, আর এ ভেক্টর হচ্ছে মূল বিন্দু থেকে যে এই পর্যন্ত। এখন এবি ভেক্টর আর এ ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ কিন্তু তুমি যদি যে ভিতরের এটা মনে করে থাকো তাহলে কিন্তু ভুল। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু একটু বুঝতে হবে। আমরা কিন্তু শিখেছিলাম যে এই জায়গাটা তোমাদের বেসিকটা আবার একটু মনে করাই দিই। আমরা কিন্তু শিখেছিলাম দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ হইতে হলে, দেখো আমরা কিন্তু শিখেছিলাম যে দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ হইতে হলে কি হইতে হয়। দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ হওয়ার শর্ত হচ্ছে দুইটা ভেক্টরের পাদবিন্দু থাকবে এক জায়গাতে, এবং এখানে একটা নোট দিয়েছিলাম তোমাদের যে শীর্ষবিন্দু একসাথে থাকলেও হবে। আমরা পাদবিন্দু থেকে মিলানোর চেষ্টা করলে আমাদের জন্য সুবিধা হয়। সো দুইটা ভেক্টরের পাদবিন্দু একসাথে থাকবে, এবং পাদবিন্দু একসাথে থাকার পর কিন্তু দেখো কোণ তৈরি হচ্ছে দুইটা, এদিকে একটা আর বাইরে একটা। তাহলে কোন কোনটা এ আর বি, এটা যদি এ ভেক্টর আর এটা যদি বি ভেক্টর হয়, তাহলে আমি কোন কোনটা নিব? এই দুইটা কোণের মধ্যে যে কোণটা ক্ষুদ্রতর সেই কোণটাই হচ্ছে এ আর বি এর অন্তর্ভুক্ত কোণ। ঠিক আছে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বললে সবসময় যেটা আগে মিলাই নিবে যে দুইটা ভেক্টরের পাদবিন্দু একসাথে আছে কিনা, এবং পাদবিন্দু একসাথে মিলানোর পরে যে দুইটা কোণ তৈরি হয় তার মধ্যে ক্ষুদ্রতর যে কোণটা সেই কোণটা হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত কোণ। আচ্ছা, এইবার আসো, আমাদের একটা ভেক্টর তো হচ্ছে এ বি, বুঝলাম আমরা, আরেকটা ভেক্টর হচ্ছে এ। কিন্তু এখানে দেখো এ ভেক্টর যেখানে শেষ হচ্ছে এ বি ভেক্টর সেখানে শুরু হচ্ছে, তার মানে একটা মাথা আর একটা পা একসাথে। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এ ভেক্টরটাকে যদি প্যারালাল শিফট করে এখানে নিয়ে যাই। প্যারালাল শিফট মানে হচ্ছে জাস্ট এটাকে ভেক্টরটাকে তুলে আমি এটার পাদবিন্দুটাকে এখানে বসিয়ে ভেক্টরটাকে রাখবো, এটাকে প্যারালাল শিফট বলে। একটা ভেক্টরকে এভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরানো যাবে, সত্য দুইটা তাদের মানে ভেক্টরটাকে সমান্তরালভাবে সরাইতে হবে, এটাকে প্যারালাল শিফট বলে। অর্থাৎ দিক চেঞ্জ করা যাবে না আর মান চেঞ্জ করা যাবে না। একটা ভেক্টরের পরিচয় হচ্ছে দিক এবং মান, এইটা যদি ঠিক থাকে তাহলে একটা ভেক্টরকে তুলে এখান থেকে যে কোনো জায়গায় নিয়ে আমি বসাতে পারবো। আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে এবি ভেক্টর, তাহলে অ্যাকচুয়ালি কোণ হচ্ছে এটা। তো তোমাকে যদি কোনো সময় পরীক্ষায় এখানে ভিতরের কোণটা এঁকে দেয় যে এই কোণটা বের করো, তাহলে পরে কিন্তু তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ আর এ বির মধ্যে কোণ বের করে তারপরে 180 ডিগ্রি থেকে বিয়োগ করে নিলে তুমি ভিতরের কোণটা পাবা। তো আমি সেটা চাইনি, আমি সরাসরি এ আর এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ চেয়েছি। সো এটি তুমি ওই যে 9 নম্বরে যেটা করেছি আমরা সেই 9 নম্বরের মতোই, শুধু তোমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এ বি ভেক্টর যেটা এটা বানায় নিতে হবে। এ বি ভেক্টর কীভাবে বানাইতে হবে এটা আমি আলোচনা করেছি, নিশ্চয়ই দেখেছো সেটা। তো সেখান থেকে এ বি ভেক্টর পেয়েছি, এ ভেক্টরও জানি। তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে প্রথম ভেক্টরের সাথে দ্বিতীয় ভেক্টরটা ডট গুণন করো, তাহলে প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণের কোসাইন, তাহলে cos θ ইকুয়াল টু হচ্ছে দুটো ডট গুণন ডিভাইডেড বাই দুটো ভেক্টরের মান। তো এখানে লক্ষ্য করো আমাদের এ ভেক্টরের সাথে এ বি ভেক্টরের ডট গুণন করবা,
ডট গুণন করলে যে ফলাফলটা পাবা, আর এ ভেক্টরের মান অলরেডি আমাদের বের করা ছিল, এ বি ভেক্টরের মানটাও আমাদের বের করা আছে। সো এখান থেকে তুমি ক্যালকুলেটর চেপে মানটা বের করে ফেলতে পারো। কনসেপ্টটা ক্লিয়ার করো আগে। এখানে আমার ক্যালকুলেশনগুলো আমি জাস্ট স্কিপ করে যাচ্ছি, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করো যে আসলে কি করতেছি এবং এই জায়গাটা তুমি বুঝে করতেছো কিনা। ঠিক আছে, তাহলে 12 নম্বর প্রশ্নটা হয়ে গেল। আচ্ছা দেখো, এবার হচ্ছে 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে এ ভেক্টরের উপর বি এর লম্ব বিক্ষেপ বের করো। এর উপর বি এর লম্ব বিক্ষেপ, এর উপর বি এর লম্ব বিক্ষেপ। খেয়াল করো, এর উপর বি এর লম্ব বিক্ষেপ মানে হলো এখানে তোমার ধরো আমি দুটো ভেক্টর দিয়ে দেখাচ্ছি নতুন করে। ধরো এটা হচ্ছে একটা ভেক্টর এ আর এটা হচ্ছে আরেকটা ভেক্টর বি। তাহলে এর উপরে বি এর অভিক্ষেপ মানে হচ্ছে প্রজেকশন। প্রজেকশন মানে হচ্ছে আমি উপর থেকে যদি এটার একটা প্রজেকশন ফেলি এটার উপর, মানে একটা ছায়া ফেলি, বা ধরো এটার উপর থেকে যদি একটা টর্চ লাইটের আলো ফেলো এটার উপর লম্বাভাবে, তাহলে এটার একটা ছায়া পড়বে এটার উপর, প্রজেকশন পড়বে। সো এই প্রজেকশনটা কতটুকু পড়বে, এটুকুই হচ্ছে আমাদের এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, তাই তো? তো এইটা কতটুকু, এটা তো খুব সহজেই বের করা যাচ্ছে। এটা যদি থিটা হয় তাহলে আমরা জানি যে কোনো একটা ভেক্টরকে যখন আমরা বিভাজন করি তাহলে থিটা কোণে যে অংশটা সেটা হচ্ছে বি কস থিটা। আমি যে বি ভেক্টরটার মান তো বি, তাহলে এদিকের অংশটা কত হবে, বি কস থিটা। তাহলে আমাদের এ ভেক্টরের উপর বি এর যে অভিক্ষেপ সেটুকু হবে হচ্ছে বি কস থিটা। এখন আমাদের এই বি কস থিটাটুকু বের করে ফেলতে পারলেই কিন্তু কাজ হয়ে যায়। এখন বি কস থিটা তুমি দুইভাবে বের করতে পারো। এক হচ্ছে তুমি বি ভেক্টরটার মান আমাদের অলরেডি বের করা আছে সেটি বসাতে পারো, এবং এ আর বি এর অন্তর্ভুক্ত কোণটাও আমাদের হচ্ছে এখানে, আমাদের এই কোণটা কিন্তু এ আর বি এর অন্তর্ভুক্ত কোণ, সেই কোণটাও কিন্তু আমাদের বের করা আছে। তুমি এই দুইটা ভ্যালু যদি তোমার জানা থাকে বা তুমি বের করতে পারো, এটা বের করে যে মানটা পাবা এই মানটাই হচ্ছে এর উপর বি এর লম্ব বিক্ষেপ, এর উপর বি এর লম্ব বিক্ষেপ। কিন্তু আমরা আরেকটাভাবে করতে পারি, এটাই তোমাকে আমি সাজেস্ট করব করার জন্য। আমি সেকেন্ড যে পদ্ধতিটা দিচ্ছি সেটা হলো, দেখো আমরা এ ডট বি ইকুয়াল টু জানি হচ্ছে এ বি কস থিটা। তো আমার দরকার কোনটা, দরকার হচ্ছে বি কস থিটা। সো বি কস থিটা ইকুয়াল টু, আমরা যদি এটাকে পক্ষান্তর করি, উপরে হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এ। তার মানে দেখো আমাদের, দেখো তুমি যখন কোণ বের করতে যাবা তখন কোণ বের করতে গেলে কিন্তু আমাদের দুইটা ভেক্টরের ডট গুণন করতে হয়, মান বের করতে হয়, বহুত কিছু করতে হয়। আমাদের এত কিছু না করে আমরা এই ডান দিকে যেটুকু, এইটুকু করলে কিন্তু আমাদের কাজটা হয়ে যায়। সেটা হচ্ছে আমরা দুটা ভেক্টর ডট গুণন করব, আর যার উপর লম্ব বিক্ষেপ, দেখো যার উপর, ওটাকে নিচে রাখবো আমরা, এটা দিয়ে ভাগ করব। তাহলেই কিন্তু আমাদের হয়ে গেল হচ্ছে এই যে লম্ব বিক্ষেপ বি কস থিটা। তার মানে এর উপর লম্ব বিক্ষেপ বললে আমরা দুটা ভেক্টর ডট গুণনকে এ দ্বারা ভাগ করব, বি এর উপর লম্ব বিক্ষেপ বের করতে বললে বি দ্বারা ভাগ করব, যেটা উপর লম্ব বিক্ষেপ বের করতে বলবে ওটা দ্বারা ভাগ করব, তাহলে আমরা ওটা লম্ব বিক্ষেপ পাবো। তবে তোমাদেরকে যে বলে রাখতেছি, তুমি এই দিকের অংশটা দিয়েও লম্ব বিক্ষেপ বের করতে পারো, এই অংশটা দিয়েও লম্ব বিক্ষেপ বের করতে পারো, তোমার জন্য যেটা সুবিধা হয়। উদ্দীপকে অনেক সময় দেখা যায় যে একটা অংশ অলরেডি করাই থাকে, আমার ধরো থিটার মান বের করাই আছে, বি এর মানও বের করা আছে, তাহলে আর আমি ওইদিকে যাবো না, আমি সরাসরি এটা দিয়ে করে ফেলবো। আচ্ছা, একইভাবে আমাদের যদি বলে যে এইবার হচ্ছে বি এর উপর এর লম্ব বিক্ষেপ, মানে এর ছায়া ফেলবো বি এর উপরে গিয়ে, তাহলে এর ছায়া যদি ফেলতে চাই তাহলে এ কস থিটা লাগবে। তো আগের বারের মতো আমি এটা সংক্ষেপে দেখাই দিচ্ছি তোমাদের, যে আমাদের যেহেতু এ কস থিটা লাগবে, তাহলে এ কস থিটাটা কী হবে, এ ডট বি ডিভাইডেড বাই হচ্ছে বি ভেক্টরের মান। তাহলে বি ভেক্টরের মান অলরেডি বের করা আছে, এ ডট বিও বের করা আছে, এখান থেকে তুমি পেয়ে যাবা যে তোমার বি এর উপর, যার উপর ওটাকেই নিচে রাখবা, মানে দুবার ডট গুণন কিন্তু কমন, যার উপর লম্ব বিক্ষেপ বলবে সেটা দিয়ে ভাগ করবা, সেটার মান দিয়ে ভাগ করবা, তাহলে তুমি বি এর উপর এর লম্ব বিক্ষেপ কত সেটি পেয়ে যাচ্ছ, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্ন গেল, এটা হচ্ছে আমাদের 14 নম্বর প্রশ্ন। আচ্ছা, এবার আসা হচ্ছে 15 নম্বর প্রশ্ন, যেটা এ ভেক্টরটির এক্স ওয়াই জেড অক্ষের উপর লম্ব বিক্ষেপ নির্ণয় করো।
মানে কোনো একটা ভেক্টর যার স্থানাঙ্ক দেয়া আছে, স্থানাঙ্ক দেয়া থাকলে সুবিধা দেখো, স্থানাঙ্ক যদি দেয়া থাকে মানে ভেক্টরটা দেয়া থাকলেও কিন্তু তুমি ওইখান থেকে স্থানাঙ্ক বের করতে পারতেছো। মানে স্থানাঙ্ক দেয়া থাকলে বা ভেক্টরটা যদি দেয়া থাকে তাহলে এই ভেক্টরটার অভিক্ষেপ বের করতে বলতেছে এক্স ওয়াই জেড অক্ষের দিকে। এটা অঙ্কই করা লাগবে না, সহজ একটা রাস্তা। সেটা হচ্ছে তুমি যদি ধরো এই ভেক্টরটার ছায়া ফেলো এক্স অক্ষের দিকে, তাহলে এক্স অক্ষের যে স্থানাঙ্ক অতটুকুই পাওয়া যাবে। তার মানে এই যে এক্সের যে স্থানাঙ্ক এটাই হবে এটার অভিক্ষেপ। ওয়াইয়ের স্থানাঙ্ক যেটা সেটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে যদি ছায়া ফেলো তাহলে ওয়াই অক্ষের যে স্থানাঙ্ক সেটা হবে হচ্ছে অভিক্ষেপ। আর জেড অক্ষের দিকে যদি ছায়া ফেলো তাহলে জেড অক্ষের যে স্থানাঙ্ক সেই জেড অক্ষের স্থানাঙ্কই হবে হচ্ছে জেড অক্ষ বরাবর এটার অভিক্ষেপ। তো এইটা করার জন্য আমাদের আলাদাভাবে তুমি তারপরেও এই যে অক্ষের উপর করবা এটা ডট গুণফল ইকুয়াল টু হচ্ছে এ কস থিটা। আমাদের মেনলি হচ্ছে লাগে হচ্ছে আমি এ ভেক্টর যেহেতু অভিক্ষেপ নিব, এই ভেক্টরের অভিক্ষেপ মানে হচ্ছে এ কস থিটা বের করতে হবে। তো এ কস থিটা বের করা মানে হচ্ছে এ ডট আই মানে হচ্ছে এ ভেক্টরের যে এক্সের স্থানাঙ্ক সেটা, আর এখানে 1 দিয়ে আর ভাগ করা লাগে না। তো এটাই হচ্ছে আমাদের এইটুকুর মান, ঠিক আছে। তো এইটা আমাদের মানে জাস্ট বেসিকটুকু যদি জানা থাকে, এগুলো সাধারণত এমসিকিউতে আসে অনেক সময়, এগুলো আমার অঙ্কই করা লাগবে না। আমাকে যখন অক্ষের উপর অভিক্ষেপ বের করতে বলবে তখন যে অক্ষের উপর অভিক্ষেপ বের করতে বলবে ওই অক্ষের যে স্থানাঙ্ক ওই স্থানাঙ্কটাই হচ্ছে তোমার ওই ভেক্টরটার ওই অক্ষের উপর লম্ব অভিক্ষেপ। এবার হচ্ছে 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন হচ্ছে এ এবং বি এরা পরস্পর লম্ব কিনা এটা চেক করতে হবে। এ আর বি পরস্পর লম্ব কিনা চেক করতে হবে। এটা করার জন্য যে কাজটা করবা সেটা হচ্ছে দুইভাবে করতে পারো। মানে এটা তোমাদেরকে একটা পদ্ধতি হচ্ছে সরাসরি তুমি যে কাজটা করতে পারো যে এ আর বি এর মধ্যবর্তী কোণ বের করে দেখতে পারো যে কোণটা 90 ডিগ্রি হয় কিনা। লম্ব হওয়া মানে তো হচ্ছে 90 ডিগ্রি। তো অলরেডি কিন্তু আমাদের 9 নম্বর প্রশ্ন যেটা আমরা সলভ করেছিলাম সেখানে কিন্তু দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কীভাবে বের করতে হয় সেটা কিন্তু আমি দেখিয়েছি। সো এখান থেকে এ আর বি এর মধ্যবর্তী কোণ বের করে দেখাতে পারো যে এটা 90 ডিগ্রি হচ্ছে কি হচ্ছে না। এটা আমরা বের করে দেখেছি 90 ডিগ্রি হয় নাই, তার মানে এটা লম্ব না। তবে একটা শর্টকাট আছে, আমরা বারবার এই কোণ বের করে দেখার দরকার নেই। আমরা দেখো এখানে একটু শর্টকাট করে রাখি, সেটা হচ্ছে আমরা জানি দুটো ভেক্টরের ডট গুণন এ ডট বি ইকুয়াল টু হচ্ছে এ বি কস থিটা। তাহলে 90 ডিগ্রি হইতে মানে লম্ব হইতে হলে কী করতে হবে? 90 ডিগ্রি হইতে হবে। তো আমরা কস থিটার পরিবর্তে কস 90 ডিগ্রি বসালাম। কস 90 ডিগ্রি কত? 0। তার মানে এই পুরো জিনিসটার ফলাফল হচ্ছে 0। তার মানে দুইটা ভেক্টরের যদি দেখো যে ডট গুণফল 0 হচ্ছে, এটি আমাদের জন্য সহজ হয়। আমরা এখানে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারছি যে দুইটা ভেক্টরের ডট গুণফল যদি দেখো যে ডট গুণফল 0 আসছে, তাহলে তুমি বলে দিতে পারো যে ভেক্টর দুটি পরস্পর লম্বভাবে অবস্থিত। তো আমরা কিন্তু অলরেডি দুইটা ভেক্টরের ডট গুণন করেছিলাম। আমরা দুইটা ভেক্টরের ডট গুণন করে দেখেছিলাম যে মান আসে হচ্ছে 8। এটা কিন্তু 0 আসে নাই। যেহেতু এটা 0 না, তার মানে এটা পরস্পর লম্ব হবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 16 নম্বর প্রশ্ন। দেখো এখন হচ্ছে আমাদের 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে এখানে দেখতে পাচ্ছ বলছে যে এ আর বি পরস্পর সমান্তরাল হবে কিনা। তো এই কাজটাও আগের বারের মতো তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করে দেখতে পারো। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করে যদি দেখো যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হয়ে গেছে 0, তাহলে তুমি বলতে পারো যে দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল। মানে আমরা তো জানি যে দুটো ভেক্টর যদি মধ্যবর্তী কোণ 0 হয় তাহলে তারা সমান্তরাল হয়। তাহলে কোণ বের করে তো ইজিলি করা যাচ্ছে সেটা, তবে আমরা আরেকটা পদ্ধতি শিখে রাখবো। এটা দিয়ে করলে সবচেয়ে ভালো হয় এবং আমরা পরবর্তীতে এটা অন্য কাজেও লাগবে। সেটি হচ্ছে আমরা দেখো দুইটা ভেক্টর হচ্ছে একটা যদি হয় এ ভেক্টর আর একটা যদি বি ভেক্টর হয়, তাদের যদি ক্রস গুণন করি তাহলে ক্রস গুণফলটা কি হচ্ছে? এ বি সাইন থিটা। থিটাকে আমি 0 ডিগ্রি ধরলাম ইন্টু ইটা। 0 ডিগ্রি কেন ধরলাম? আমাদের সমান্তরাল দরকার। তাহলে সমান্তরাল দরকার হলে দেখো সাইন 0 ডিগ্রি কত? 0। একদম টোটালটাকে কিন্তু সে 0 করে দিচ্ছে। তার মানে আমরা এইটাকে ইউজ করতে পারি যে দুইটা ভেক্টরের ক্রস গুণফল যদি দেখি আমরা 0 হচ্ছে,
সোজা এ আর বি দুটা ভেক্টরকে আমরা ক্রস গুণন করে ফেলবো। আর ক্রস গুণন করার জন্য আমরা নির্ণয়ক পদ্ধতি শিখেছিলাম। সেই নির্ণয়ক পদ্ধতিতে আমরা দুটা ভেক্টরের ক্রস গুণন করে যদি দেখি রেজাল্ট আসছে 0, তাহলে আমরা বলে দিতে পারি যে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। তো অলরেডি আমাদের এটা করা আছে, আমি এটা নিয়ে সময় কাটাচ্ছি না, আমাদের একদম বিস্তার করে দেখাচ্ছি ডিটেলস। সো এই জায়গাটা আমরা ক্যালকুলেশন করে আমরা যেটা পেয়েছি এটা কিন্তু দেখো 0 আসে নাই, এটার একটা মান আছে, দিকও আছে, তার মানে এটা 0 হয় নাই। 0 হয় নাই মানে হচ্ছে এটা ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে না। যদি 0 আসতো তাহলে বলতাম যে আমরা এ আর বি ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। এরপরে আসো 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন হচ্ছে তোমাকে এরকম একটা দিবে যে এ আর বি ভেক্টর, আমরা কিন্তু কন্টিনিউ করতেছি ওই যে শুরু থেকে যে প্রশ্ন দিয়েছি সেটা থেকেই কিন্তু কন্টিনিউ করছি, আমাদের ভেক্টর চেঞ্জ করতেছি না। এখানে এসে একটু চেঞ্জ করলাম, এ ভেক্টরটার ধরো জের যে স্থানাঙ্ক এটার জায়গায় আমি এম দিলাম, একটা সংখ্যা এখানে বসাতে হবে, যেটি করলে আমরা কিন্তু অলরেডি চেক করে দেখেছি যে এ আর বি লম্ব কিন্তু হচ্ছে না, সমান্তরাল হচ্ছে না। তো এখানে এম দিয়ে তোমাকে বললাম যে এম এর মান কত হলে এ আর বি পরস্পর লম্ব হবে। অর্থাৎ আমরা যদি এ আর বিকে লম্ব করতে চাই সেটার জন্য তোমাকে আমি এই এ ভেক্টরের যে সহগ, এই সহগের একটা মান বসাতে বলছি যে এইটার মানটা কত হলে আমার এ আর বি ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। তো দেখো তুমি প্রথমতই যে কাজটা করবা সেটা হচ্ছে, আমরা জানি যে দুটো ভেক্টর লম্ব হইতে হলে তাদের ডট গুণফলটা হইতে হয় 0। তাহলে ডট গুণফল যদি 0 হতে হয় তাহলে তোমার এই যে এম সহ এই এ আর বি ভেক্টরের ডট গুণন করে ফেলবা, মানে আয়ের সাথে আই, জের সাথে জে, কের সাথে কের সহগ, এটা ডট গুণন করে তুমি এই ডট গুণফলটাকে 0 বসাও। কেন 0 বসাবা? কারণ ডট গুণফলটা 0 হওয়া মানেই হচ্ছে ভেক্টর দুটি পরস্পর লম্ব। তাহলে দুটা ভেক্টরের ডট গুণন করে তারপরে সেই ডট গুণফলটাকে এটাকে লিখে এটাকে 0 বসাও। তারপরে এখান থেকে এম সলভ করে ফেলো, এমের যে মানটা পাবা সেটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত মান, যে এমের মান যদি তুমি এত বসাতে পারো তাহলে দুটা ভেক্টর এ আর বি পরস্পর লম্ব হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এইবার আমরা করব হচ্ছে এ আর বি দুটা ভেক্টর, এই দুটা ভেক্টরের মধ্যে আমি এ ভেক্টরটাকে এবার আরও একটু চেঞ্জ করলাম। আমাদের এ ভেক্টর কিন্তু এরকম ছিল না, আমি এই ভেক্টরটাকে কেন এরকম করেছি পরে বলতেছি। এ ভেক্টরটাকে আমি এবার একটু নতুন করে সাজালাম বা নতুন করে দিলাম, এবং যথারীতি এই যে সহগটাকে আমি অফ করে দিয়ে তার স্থলে এম দিলাম। আর বি ভেক্টরটা শুরু থেকে আমরা যেটা করে আসছি সেই ভেক্টরটাই আছে বি ভেক্টর। তো বললাম যে এম এর মান কত হলে এ আর বি পরস্পর সমান্তরাল হবে। তো এটাও তুমি দুইভাবে করতে পারো। প্রথমে তুমি সরাসরি যেটা করতে পারো সেটা হচ্ছে, আমরা জানি যে দুটা ভেক্টরের ক্রস গুণফল 0 হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হয়। এ আর বি দুটা ভেক্টর তাদের যদি ক্রস গুণফল 0 হয় তাহলে দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। তাহলে আমাদের এই যেভাবে দেয়া আছে, এ ভেক্টরটা যেভাবে দেয়া আছে, এই যে সহগটা এম আছে ওইভাবেই বসাবো স্থানাঙ্কগুলোকে। বি ভেক্টরটা তো যা ছিল আমি চেঞ্জ করিনি, শুরু থেকে যে বি ভেক্টরটা নিয়ে আসতেছি আমরা, সেই ভেক্টরটার আই জেকের সহগগুলো বসাও, এটাকে বিস্তার করো, আই জেকের সাপেক্ষে বিস্তার করাও শিখিয়েছি তোমাদের। এই রেজাল্টটাকে তুমি এইটা ইকুয়াল টু এটাকে 0 ধরো। এখন এটাকে দেখো, এটাকে যদি 0 ধরো তাহলে আমাদের আই প্লাস জে, এখানে কিন্তু জে কাটাকাটি চলে গেছে, এখানে দেখো 12 চলে গেছে, মানে জে চলে গেছে, কে আছে। তো এখন আই আর কে যোগ করলে তো আসলে 0 হয় না, 0, এরা তো একক ভেক্টর। তো আমাদের 0 করতে হলে অবশ্যই আয়ের সাথে যেটা আছে এটাকে সহগ বলে, হ্যাঁ, এখানে কের সাথে যেটা আছে এটা হচ্ছে কের সহগ। তো আমরা যদি উভয় পক্ষে এই পাশে 0 মানেই আমি এটাকে আসলে আরও বিস্তারিত লিখতে পারি, 0 ইন্টু আই প্লাস 0 ইন্টু জে প্লাস 0 ইন্টু কে। তাহলে দুই পাশে যদি তুমি আই জেকে সহগ সমীকৃত করো মানে দুই পাশ যেহেতু সমান, অবশ্যই এখানে আয়ের সাথে যা আছে ওখানেও আয়ের সাথে যা আছে দুটো সমান হবে, এখানে কের সাথে যা আছে ওখানে কের সাথে যা আছে দুই পাশ সমান হবে। এই ব্যাপারটাকে বলা হয় সমীকৃত করা, সহগ সমীকৃত করা। তাহলে দেখো আমরা যদি সহগ সমীকৃত করি, এই পাশে আছে আয়ের সাথে এইটা, ওই পাশে আছে আয়ের সাথে হচ্ছে 0, এই পাশে কের সাথে আছে এটা, আর ওই পাশে কের সাথে আছে 0। তো সহগ সমীকৃত করে আমরা এখান থেকে এম এর মান বের করে ফেলতে পারছি।
এম এর মান হচ্ছে এত এবং এত। এটা কিন্তু এবং অথবা না, আমাকে দুইটাই করতে হবে। মানে আমার এখানে যদি এটা দুইটার যোগফল যদি 0 হইতে হয়, তাহলে এই অংশটুকুকেও 0 হইতে হবে, এইটুকুকেও 0 হইতে হবে, তাহলেই এইটা যোগ করে আমি 0 বানাইতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের এত এবং এত এটাকে 0 হইতে হবে, মানে এই যে এত এবং এত এটাকে 0 হইতে হবে। তার মানে এম এর মান এত হইতে হবে, এখানে এম এর মান এত হইতে হবে। এখানে একটা তথ্য তোমাদের বলছে, একটু নোট করবা, সেটা হচ্ছে দুই ক্ষেত্রেই কিন্তু এম এর মান তুমি একই পাবা। একই না পাইলে বুঝবা যে কোথাও তুমি ক্যালকুলেশনে ভুল করছো। সো এম এর মান একই পাবা। তাহলে এম এর মান আমি এত বসালে এ আর বি ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে। তো এইভাবে আমরা দুইটা ভেক্টরের ক্রস গুণন করে আমরা এই যে সহগটা দেয়া থাকবে না, সেই সহগের মানটা বের করে বলতে পারি যে এই মানটা কত হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে। আচ্ছা দেখো, এইবার আমরা এই যে এ আর বি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে, এটার আরেকটা পদ্ধতি আমরা একটু দেখে নেই। সেটা হলো এই যে দেখো, এ ভেক্টরটা হচ্ছে এত আর বি ভেক্টরটা হচ্ছে এত। তোমরা মনে রাখবা যে দুটা ভেক্টর সমান্তরাল হতে হলে এরকম একটি সূত্র মেনে চলতে হবে যে ax ডিভাইডেড বাই bx ইকুয়াল টু ay ডিভাইডেড বাই by ইকুয়াল টু az ডিভাইডেড বাই bz। অর্থাৎ এ ভেক্টরটার এক্স এর সহগ, বি ভেক্টরটার এক্স এর সহগ, এদের যে অনুপাত, এ ভেক্টরটার ওয়াই সহগ, বি ভেক্টরটার ওয়াই সহগের অনুপাত, আর জেড এর সহগের কে সহগের অনুপাত, এই অনুপাতগুলো যদি সমান সমান হয় তাহলেই ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে, আদারওয়াইজ ভেক্টর দুটি কিন্তু সমান্তরাল হবে না। তাহলে আমরা এই জায়গাটা ব্যবহার করেও আমরা ইজিলি এম এর মানটা বের করে ফেলতে পারি অল্প পরিশ্রমে। তবে সৃজনশীলের ক্ষেত্রে এটা না করাই ভালো। সৃজনশীল করার ক্ষেত্রে তুমি এই নির্ণয়ক পদ্ধতিতে করবা। তো আমরা এখানে শর্টকাটটা দেখাই, এটা অনেক সময় এমসিকিউতে আসলে কাজে লাগাতে পারবা। দেখো, এ ভেক্টরের আয়ের সহগ কত? 3। বি ভেক্টরের আয়ের সহগ কত? 1। এইটার যে অনুপাত, এ ভেক্টরের যে সহগ কত? m, বি ভেক্টরের যে সহগ কত? -3, ইকুয়াল টু হবে হচ্ছে এটার কে সহগ কত? 12 এ ভেক্টরের, বি ভেক্টরের কে সহগ কত? 4। তো দেখো, এখান থেকে তুমি এই দুটা ব্যবহার করলে এখান থেকে কোনাকুনি গুণ করলে m ইকুয়াল টু পেয়ে যাচ্ছ -9, m ইকুয়াল টু পেয়ে যাচ্ছ -9। আবার যদি এদিকের অংশটা ব্যবহার করো, এখানে দেখো এটা কাটাকাটি করে এটা থাকে হচ্ছে 3, তাহলে এইদিকে হচ্ছে কোনাকুনি গুণ করলে m ইকুয়াল টু হচ্ছে -9। মানে তুমি এক লাইনে করে ফেলতে পারো, এত নির্ণয় কিচ্ছু করতে হবে না। জাস্ট এই আই জে কে এর যে সহগগুলো, এই ভেক্টর আর বি ভেক্টর, এদের অনুপাতগুলো সমান লিখে এখান থেকে তুমি দেখাতে পারো যে এ আর বি সমান্তরাল হতে হলে এম এর মান কত হতে হবে। আচ্ছা, আমাদের আজকের এই ভিডিও ক্লাসের লাস্ট যে প্রশ্নটা 20 নম্বরটা, আমরা 1 থেকে 20 পর্যন্ত একটা ক্লাসে শেষ করতেছি। 20 নম্বর প্রশ্নটা হচ্ছে এ আর বি যে সমতলে অবস্থিত তার লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তবে এখানে যে প্রবলেমটা তোমাদের হয় সেটা হচ্ছে অনেক স্টুডেন্টই ঠিক বুঝে উঠতে পারো না যে কী করতে হবে। দেখো, বলছে এ আর বি যে সমতলে অবস্থিত, সেই সমতলের লম্ব দিকে একক ভেক্টর বের করতে হবে। তো তোমাকে এ আর বি সমতল কোনটা বুঝতে হবে, তার দিকে লম্ব ভেক্টর কোনটা বুঝতে হবে, সেই লম্ব ভেক্টরের আবার একক ভেক্টর কীভাবে বের করবা সেটা বুঝতে হবে। তো আমরা যদি একটু থিওরিতে ফেরত যাই, আমরা কিন্তু দেখেছি যে দুইটা ভেক্টর যদি ক্রস গুণন করো, সেই ক্রস গুণফলটার যে রেজাল্টটা সেটাই কিন্তু দুটা ভেক্টর যে তলে অবস্থিত, যে সমতলে অবস্থিত, ওই সমতলের উপর লম্ব ভেক্টর নির্দেশ করে। তার মানে তুমি যদি এ আর বি কে ক্রস গুণন করো, এ ক্রস বি করো,
তাহলে তোমার নতুন যে ভেক্টরটা তৈরি হলো, এটা যদি ধরো ডি ভেক্টর তৈরি হয়, তাহলে এই ডি ভেক্টরটাই হচ্ছে এটা। এ ক্রস বি করলে তুমি ডি ভেক্টর পাচ্ছ। মানে আমরা জানি দুইটা ভেক্টরকে ক্রস গুণন করলে নতুন একটা ভেক্টর পাওয়া যায়, এবং সেই নতুন ভেক্টরটা হবে হচ্ছে এই দুইটা ভেক্টর যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব ভেক্টর। কিন্তু আমাকে কিন্তু লম্ব ভেক্টর বের করতে বলে নাই, লম্ব একক ভেক্টর বের করতে বলছে। তো আমরা এই ভেক্টরটা পেয়ে গেলে, মানে ক্রস গুণন করলে যে ভেক্টরটা, এটা পেয়ে গেলে তাকে তার মান দিয়ে ভাগ করে দিলেই আমরা একক ভেক্টর পেয়ে যাব। তার মানে আমাদের পুরো স্ট্রাকচারটা হচ্ছে একক ভেক্টরকে যদি ইটা লিখি, তাহলে প্রথমে আমি এ ক্রস বি করব, এ ক্রস বি করলে লম্ব দিকের ভেক্টরটা পাবো, তারপরে যদি তার মান দিয়ে ভাগ করে দেই, আমি যদি এটার মান দিয়ে ভাগ করে দেই, তাহলে আমরা একক ভেক্টরটা পেয়ে যাব। কারণ এ ক্রস বি হচ্ছে এই যে পুরো ভেক্টরটা, তো আমরা তো এ ক্রস বি পুরো ভেক্টরটা চাচ্ছি না, তাই একক ভেক্টর চাচ্ছি। তাহলে পরে এ ক্রস বি করে তার মান দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমরা একক ভেক্টর পাবো। এখানে ছোট্ট একটা সমস্যা, ছোট্ট সমস্যাটা হচ্ছে আমি এখানে যদি তোমাকে ধরো এটা, মানে আমরা জানি যে দুটো ভেক্টরকে ক্রস গুণন করলে এটার দিকটা উপরের দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে। তো তোমাকে যদি চিত্র এঁকে তুমি নিশ্চিত হতে না পারো যে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ডান হাতে স্ক্রুকে ঘোরালে কোন দিকে যাবে, এটা যদি তোমাকে চিত্র না দিয়ে তোমাকে শুধু বলে দেয় এ ভেক্টর আর বি ভেক্টর, আমি যেরকম 20 নম্বর প্রশ্নে দেখিয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু তুমি জানো না যে মানে এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে ঘোরালে ডান হাতে স্ক্রুটা কোন দিকে যাবে। এখানে যেমন আমি চিত্র এভাবে দেওয়া আছে, এই অনুসারে কিন্তু তুমি এ থেকে বির দিকে যদি ক্ষুদ্রতর কোণে ঘোরাও, তাহলে এটি কিন্তু উপরের দিকে যাবে। এটা তো চিত্র দিলে বোঝা যাচ্ছে। বাট আমি যদি এ আর বি দুটা ভেক্টর দিয়ে দিই, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি এ ক্রস বি করলে, অথবা তোমাকে কিন্তু এখানে বলেও নাই যে এ ক্রস বি করো। তুমি যদি বি ক্রস এ করতে, তাহলে কিন্তু ফলাফলটা ঋণাত্মক হতো, নিচের দিকে হতো। তাহলে এই ক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে আমরা এই পুরো রেজাল্টটাকে প্লাস মাইনাস নেব, প্লাস মাইনাস নিব, অর্থাৎ আমি বলে দেবো যে উপরেরটাও হতে পারে, নিচেরটাও হতে পারে। ঠিক আছে? আর যদি তোমাকে একটি একক ভেক্টর বের করতে বলে, একটি এটা যদি হয় একটা একক ভেক্টর, তাহলে আমি প্লাসটাকে চুজ করব। আমাদের আর উল্লেখ করা লাগবে না, আমরা বুঝতেছি যে দুইটা ভেক্টর উপরেরটাও হতে পারে, নিচেরটাও হতে পারে। আমি আমার পছন্দ, আমি উপরেরটা নিব, আমি প্লাসটাই ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটা আরেকবার দেখি। এ আর বি যে সমতলে অবস্থিত, তার লম্ব দিকে একক ভেক্টর, একটি একক ভেক্টর বলে নাই, লম্ব দিকে একক ভেক্টর, তাহলে আমাদের এখানে কিন্তু প্লাস মাইনাস চিহ্ন ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুটো ভেক্টরের ক্রস গুণন করতে হবে, তারপরে তার মান বের করতে হবে, ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করতে হবে। করে ফেলো। প্রথমে এ ক্রস বি, এটা আমাদের অলরেডি বেশ কয়েকবার করা হয়ে গেছে, আমরা এটা আমাদের বারবারই করতে হচ্ছে। সো আমরা এ ক্রস বি করছি, এবার এটার মান বের করো। আমরা 1 নম্বরে শিখেছি কীভাবে কোনো একটা ভেক্টরের মান বের করতে হয়। এটা মান বের করো, তারপরে এই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করো, একটু সাজিয়ে গুছিয়ে লেখো। এটাই হয়ে গেল আমাদের তোমার, এটা যে লম্ব দিকে অবস্থিত, যে সমতলে অবস্থিত সেই সমতলের উপর লম্ব একক ভেক্টর। এবং আমরা প্লাস মাইনাস চিহ্ন কেন ব্যবহার করেছি, এটা উপরের দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আশা করি এই প্রশ্নটা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, অনেক লম্বা হয়ে গেল ক্লাসটা। তোমরা যারা শেষ পর্যন্ত এই ক্লাসটি করেছো, আমার মনে হয় 1 থেকে 20 পর্যন্ত প্রশ্নগুলো সলভ করার মধ্য দিয়ে আমি অনেক ছোট ছোট বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। এগুলো যদি ভালো করে নিজেরা প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমাদের ভেক্টরে খুব বেশি সমস্যা হবে না। তোমাদের এটা দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি কিন্তু শুরুতেই বলেছি আমরা 3 পর্বে এই স্কেলার গুণন এবং ভেক্টর গুণনের টোটাল বইয়ের, মানে ভেক্টর অধ্যায়ের যত